পাখি। অরুণিতা তুষ্যি, তুসকন্যা। পর্ব 16। বিস্তৃত সবুজ ঘাসে মোড়ানো উদ্যান। ভোরের কুয়াশায় চারপাশ সম্পূর্ণরূপে আচ্ছাদিত। সূর্যের হালকা কিরণ এসে বিস্তীর্ণ উদ্যানে এসে আছড়ে পড়েছে। হালকা মধ্যম শীতল হাওয়া মানব শরীরে শিহরণ জাগিয়ে তুলছে। অথচ এমন পরিস্থিতিতে এই বিস্তীর্ণ উদ্যানের বুক চিরে কালো ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলেছে এক আত্মবিশ্বাসী যুবতী। তার উপস্থিতি যেন এক দৃঢ় ঘোষণা দিচ্ছে যে সে এখানে শাসন করতে এসেছে। বাতাস তার চুলের খেলায় বিভোর। পিঠ পর্যন্ত ঘন সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে বাতাসের তালে তাল মিলিয়ে উড়ছে। তার গ্রীবা উঁচু করে রাখার ভঙ্গিমাই যেন জানান দিচ্ছে এই পৃথিবী তারই, এই রাজত্ব তারই, এই সাম্রাজ্য তারই। পরনে তার আধুনিক হর্ষ রাইডিং পোশাক। অফ হোয়াইট কালারের ব্রিচেসের সঙ্গে ডার্ক ব্লু কালারের হালকা লেদার জ্যাকেট। সাথে লম্বা কালো বুটের সোনালি হিলের প্রান্তে সূর্যের আলো এক ঝলক ছড়াচ্ছে। চোখে তার এক তীক্ষ্ণ দৃষ্টি, যে দৃষ্টি প্রকৃতিকে জানান দিচ্ছে সে শুধু ঘোড়ার পিঠে চড়েই এই বিশাল সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করছে না, বরং সে দিগন্ত চূর্ণ করে নিজেকে সবার ওপরে প্রতিষ্ঠিত করছে। লাগাম ধরে রাখা তার দৃঢ় হাতের মাংসপেশি স্পষ্ট। সঙ্গে প্রতিটি দৌড়ে তার শরীরের নিখুঁত ভারসাম্য যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় চারপাশের নিস্তরঙ্গ প্রকৃতিকে। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা এক রুক্ষ হাসি যেন বলে, আমি ঠিক সেটাই চাই যা আমার চাই। ঘোড়ার পায়ের তীব্র শব্দ উদ্যানের নিস্তব্ধতাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। তার অদম্য উচ্ছ্বাসে প্রতিটি ছুটে চলায় চারপাশে সৃষ্টি হচ্ছে এক শক্তি আর ক্ষমতার অদৃশ্য বলয়। এই মেয়েটি শুধু ছুটছে না, সে তার নিজস্ব তে বোনা এক গল্প লিখছে, যেখানে প্রতিটি পদক্ষেপে জ্বলছে তার ব্যক্তিত্বের অগ্নি। মেয়েটি যেন নিজেকে প্রতিটি মুহূর্তে রচনা করছে। তার উপস্থিতি এমন যেন পৃথিবী তার নিয়ন্ত্রণে। ঘোড়ার পিঠে বসে একদিকে তার দৃঢ় মনোবল এবং অন্যদিকে তার দুর্দান্ত আত্মবিশ্বাস, যে দৃশ্য সে তৈরি করে তা যেন শুধু বাস্তবতা নয় বরং এক জ্বলন্ত গল্প। মেয়েটি প্রবল উচ্ছ্বাসের স্রোতে ঘোড়ার পিঠে চড়ে ছুটছিল। তার প্রতিটি শ্বাসে যেন ঝরছিল আগুনের উত্তাপ। বাতাস তার চুলের মধ্যে ঝড় তুলেছে আর তার চোখে সেই এক অগণিমূল্য দৃষ্টি। তবে হঠাৎ দূরে এক পরিচিত ব্যক্তির আগমন তার তীক্ষ্ণ নজরে পড়তেই সে থমকায়। তার ঠোঁটের রুক্ষ হাসিটা বিস্তৃত হয়। বিস্তৃত হাসির ফলে ফর্সা দু গালে ছোট বড় দুটো টোল ভেসে ওঠে। মেয়েটি লাগাম টেনে ধরে রাখা নিজের কালো গ্লাভস পরা হাতের বন্ধনটাকে দৃঢ় করে এক ঝটকায় ঘোড়াটি ঘুরিয়ে সে ওই ব্যক্তির দিকে এগোতে লাগল। ওদিকে তার পরিচিত ব্যক্তিটিও এতক্ষণে এগিয়ে এসে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়েছে, অত্যধিক সুশ্রী রূপের এক তরুণী। পরনে কালচে লাল রঙের রাজকীয় লং গাউন। তার উপর কালচে রঙের বর্ষর মখমলে কাপড়ের আলখাল্লায় নিজেকে আবৃত করে রেখেছে। আলখাল্লার বর্ষর টুপিটার দরুন মুখের এক চতুর্থাংশ ঢেকে গিয়েছে। তবে এসব ছাড়িয়ে উকি দিতে থাকা খানিকটা গাঢ় লাল রঙের চুলগুলো দৃশ্যমান। সব মিলিয়ে সে অত্যাধিক সৌন্দর্যে পরিপূর্ণ রাজকন্যা স্বরূপ। এদিকে ঘোড়াটিকে থামিয়েই দৃঢ়ভাবে মেয়েটি উঁচু থেকেই এক লাফে ঘোড়ার পিঠ থেকে নামল। তার শরীরের প্রতিটি আন্দোলন যেন এক আগুনের শিখা, যেটি নিমিষেই চারপাশে ছড়িয়ে যাচ্ছে। মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি হতে অগণিত লিঙ্গের মতো তেজ ছড়িয়ে পড়ছে, অথচ ঠোঁটে তার বিস্তৃত হাসি। মেয়েটি আর দেরি করল না। সে আলখাল্লায় আবৃত মেয়েটির দিকে এগোতে লাগল। টাইট ফিটিং রাজকীয় পোশাকে তার রাজকীয় ভাবসাব। সবুজ ঘাসের উপর তার ফেলা প্রতিটি পায়ের তালি যেন সমান। হাঁটতে হাঁটতেই দুহাত উঁচিয়ে নিজের খোলা চুলগুলো আলগা খোপা করে নিল। নিমিষেই তার সামনের ছোট চুলগুলো ব্যতীত বাকি সকল চুল তার খোপার মাঝে আটকা পড়ল। তার প্রতিটি পদক্ষেপে তার শরীরে যেন আগুনের উত্তাপ ঝরছিল। তার চলাফেরায় ছিল এক অদৃশ্য শক্তির প্রকাশ। সে যেন এক অগ্নিপাখি, যাদের পথ কখনো থামানো যায় না, তাদের আগুন কখনো নিভে না। তার হাসি, তার চলন, তার চোখ, সবকিছুতেই অগ্নি ভেজে ধ্বংসাত্মক আবহ স্পষ্ট। মেয়েটি আলখাল্লায় আবৃত সেই সুন্দর তরুণীর কাছে গিয়ে মুচকি হেসে বলল,
কি খবর, কিছু হয়েছে? মেয়েটির কথার বিপরীতে অন্যজন তার মলিন চেহারার ঠোঁটে কিঞ্চিৎ হাসি ফুটিয়ে তুলে বলল, না কিছু না, তোমার রাইডিং করা শেষ? মেয়েটি হেসে পাশে ফিরে তাকিয়ে দেখল একবার। আশেপাশে তারা দুজন বাদে আরো কিছু গার্ড হয়েছে, আর একজন তার ঘোড়াটাকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে। মেয়েটিও মুচকি হেসে বলল, হ্যাঁ শেষ, আজ এতটুকুই থাক। তুমি করবে নাকি? তোমাকে কত বলি মাঝে মধ্যে তো আমার সঙ্গী হতেই পারো। তা হওয়া যায়, কিন্তু সত্যি বলতে তেমন ভালো লাগে না। তুমি অনেক সুন্দর করে সব ম্যানেজ করতে পারো, আর তোমার ঘোড়া ব্লেজও অনেক সাহসী আর অনেক ভালো, কিন্তু আমার এত বড় বড় ঘোড়াগুলোর কাছে যেতেই ভয় লাগে। এসব আমার জন্য নয়। তরুণীর ভীতু চেহারায় ভীতু কথা শুনে যুবতী মেয়ে পুনরায় মুচকি হাসল। ব্লেজ সত্যিই অনেক সাহসী আর ভালো, তবে তোমার সাদা রাঙ্গা লিও ও কম কিছু নয়। ওকে কিন্তু আমার বেশ ভালো লাগে। মেয়েটি খানিকটা উপহাস করে বলল, ও তো আমার মতোই দুর্বল। আমরা দুজন চুপচাপ গল্প আলাপের জন্যই ঠিক আছি, এছাড়া আমাদের দিয়ে কিছু হবেও না। আর তোমরা দুজন তো হলে আগুন। সাহসী অগ্নি মেয়ে অ্যানার সাহসী ব্লেজ। ব্লেজ অর্থ তো অগ্নি শিখা, তাই না? অ্যানা মুচকি হাসল। আগুনের বিক্ষিপ্ত শিখার ন্যায় জলজলে শান্ত চেহারার প্রাপ্তবয়স্ক নারীটির সম্পূর্ণ নাম অ্যানা তাইশিয়া। অন্যদিকে বিস্তৃত গোলাপ বাগানে নির্জনে বেড়ে ওঠা সবচেয়ে আকর্ষণীয় ফুলের ন্যায় গড়ে ওঠা তরুণী হল আলেসিয়া ম্যারিন রোজ। রোজ হলো এক বিস্তৃত গোলাপ বাগানের গাঢ় লাল রাঙ্গা আকর্ষণীয় ফুল, যা একান্তই আলাদা, একান্তই একাকী। চারপাশে হাজারো গোলাপ ফুটে থাকলেও তার অস্তিত্বে এমন এক আকর্ষণ বহমান রয়েছে যা যে কারো দৃষ্টি আটকে রাখে। তার লাল চুল যেন সেই গাঢ় লাল ফুলের গভীর পাপড়ির মতো সূর্যের আলোয় ঝলমল করলেও তার গভীরে কোথাও এক নীরব বিষণ্ণতার ছায়া লুকিয়ে থাকে। রোজের উপস্থিতি হলো সেই ফুল যা তার নিজস্ব সৌন্দর্য ও গোপন বেদনা দিয়ে বাগানের সবকিছুকে ছাপিয়ে যায়। বাগানের অন্য ফুলেরা হয়তো বাতাসে নিজেদের মৃদু গন্ধ বিলায়, কিন্তু রোজ যেন নিজের একাকিত্ব দিয়েই বাগানকে পূর্ণতা দেয়। অথচ সেও এক জ্বলন্ত শিখা যা নীরবে আলো জ্বালায় এবং অন্ধকারকে ছায়া দেয়। তার লাল রং, তার একাকিত্ব এবং তার নীরব উপস্থিতি যেন সমগ্র মহাবিশ্বের প্রকৃতিকে জানান দেয়। সে কোনো সাধারণ ফুল নয়, সে হলো সেই বিশেষ গোলাপ যার প্রতিটি পাপড়ি এক অসমাপ্ত গল্পের প্রতিচ্ছবি। চারপাশে হাজারো ফুল থাকলেও রোজের অস্তিত্ব আলাদা, যেন তার একাকিত্বই তাকে অনন্য করে তুলেছে। রোজ যেন প্রকৃতির এক নিঃশব্দ আর্তনাদ, যার সৌন্দর্য কেবল দৃষ্টিতে নয়, তার গভীরতাকে ছুঁতে পারলে যে কারো হৃদয়ে গভীর দাগ কাটার এক অদৃশ্য অমূল্য ক্ষমতার অধিকারী। রোজ পুনরায় সোজাসাপটাভাবে জিজ্ঞেস করল অ্যানাকে, তবে তুমি কি এখন যাবে, না আরো কোনো দরকার? অ্যানা খানিকটা ইতস্ততভাবে বলল, রোজ। অ্যানা কথা সমাপ্ত করার আগেই রোজ বলল, আজও? অ্যানা ইতস্ততভাবে ঠোঁট চেপে কিঞ্চিৎ হেসে বলল, রোজ খানিকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি তবে। অ্যানা ঘাড় কাত করে বলল, চিন্তা করো না, আমি কাজ শেষ করেই চলে আসছি। রোজও চুপচাপ সেখান থেকে উল্টো ঘুরে হাঁটা শুরু করল প্রাসাদ স্বরূপ বিশাল বাড়িটির দিকে। মনের মাঝে বরাবরের মতো আজও বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। আজও হয়তো সূর্যের আলোয় এই রাশিয়া সম্পূর্ণরূপে উজ্জীবিত হওয়ার আগেই আরো কয়েকটা প্রাণ চলে যাবে। এসব নতুন নয়, তার জন্মই হয়তো এসব দেখার জন্য হয়েছিল। মাঝে মধ্যে আফসোস হয়, সে কেন আর সবার মতো নয়। তার আশেপাশের সবার কাছে মানুষ মা, রা করা এসব কত সহজ বিষয়। অথচ বাগানের একটা প্রজাপতি কোনো কারণে রা গেলে তার কত কষ্ট হয়। কষ্টে বুক ভার হয়ে আসে। কি অদ্ভুত, তার কি আদৌ এই পাপের সাম্রাজ্যে জন্মানোর কথা ছিল? সে যাকে অল্প বয়সে ভালোবাসলো সে তো আরো এক মহাপাপী। তবুও সবকিছু জানার পরও নীলজের মতো সেই পাপীকে এখনো ভুলতে পারছে না। তার পুরো জীবনটা এতটাই তুচ্ছ কেন তা রোজের জানা নেই।
আগে জীবন নিয়ে আফসোস হতো আর এখন তাচ্ছিল্যের উপহাস করেই বাঁচে সে। রোজের চলে যাওয়া পুরোটাই অ্যানা নিজ চোখে তাকিয়ে তাকিয়ে দেখল। ও পাপের সাম্রাজ্যে সাজানো রাজকীয় প্যালেসে প্রবেশ করতেই অ্যানা দীর্ঘশ্বাস ফেলল। এরই মাঝে তার কাছে একজন ব্যক্তি এগিয়ে এলো। এই প্রাসাদেরই ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যক্তি সে। লোকটি তার কাছে আসতেই অ্যানার ঠোঁটে রুক্ষ বাঁকা হাসি ফুটে উঠল। ও জানে এখন তাকে কি করতে হবে। অ্যানা লোকটির সাথে সাথে উদ্যান পেরিয়ে পেছনের দিকে এক বিশেষ জায়গায় যেতে লাগল। অ্যানা আগে আগে দৃঢ় পায়ে হেঁটে চলেছে, ওদিকে রাশিয়ান বলিষ্ঠ দেহের পুরুষটি তার পেছনে পেছনে হেঁটে চলেছে। অ্যানার ভাবগাম্ভীর্যটাই ভিন্ন রকম। সবসময় তার ছোট বড় সকল পদক্ষেপ এক অগ্নিতেজ দৃশ্যমান থাকে। যথারীতি এখনও তার হাঁটাচলা অঙ্গভঙ্গিতে রাজকীয় ব্যক্তিত্বের সাথে তেজস্ক্রিয় মনোভাব প্রকাশ পাচ্ছে। তারা দুজন মিলে ফাঁকা উদ্যানের নির্জন জায়গায় গিয়ে প্রবেশ করল। অ্যানা দেখল সামনে এই জায়গায় একই সাথে তাদের দায়িত্বরত কালো পোশাক পরা 10 থেকে 12 জন লোক দৃঢ়তার সঙ্গে সমান তালে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকের হাতে যথেষ্ট অস্ত্র রয়েছে, আর তাদের মাঝে হাঁটু গ্যাড়ে 3 জন লোক বসে রয়েছে। তাদের হাতগুলো পেছনে এক করে রাখা, মাথা খানিকটা ঝুঁকানো, চোখে মুখে জীবন বাঁচানোর জন্য আতঙ্ক। অ্যানা মনের গভীর থেকেই হাসল। মানুষের বেঁচে থাকার কত শখ! কি আছে জীবনে? কিচ্ছু না, তবুও সবাই বাঁচতে চায়। জীবন ত্যাগে সবারই ভয়। আজব দুনিয়ার আজব সব ব্যাপার স্যাপার। অ্যানা এসব না ভেবে তাদের দিকে এগিয়ে গেল। লোকগুলোকে এখানে গভীর রাতে ধরে নিয়ে আসা হয়েছে। অবশ্য তাদের উপর এখন পর্যন্ত কোনো টর্চার করা হয়নি। অ্যানার এসব ভালো লাগে না। এতটুকু দয়ামায়া সে তার শিকারদের উপর করে। তার মতে বেচেরাগুলো একটু পর তার হাতেই শেষ হবে। তবে মৃত্যুর আগে আগলা কষ্ট দেওয়ার কি প্রয়োজন? এসব অতিরিক্ত আর বিরক্তিকর লাগে তার কাছে। এজন্য যথারীতি অ্যানার নিয়ম অনুযায়ী লোকগুলো আনার পর ভালো রকমের সেবা যত্ন করা হয়েছে। কিন্তু তবুও লোকগুলোর মধ্যে কেউ নিশ্চিন্ত হতে পারেনি। কারণ তারা জানে হিংস্র বাঘিনীর চেয়ে ঠান্ডা মাথার নীরব হায়না বেশি ভয়ঙ্কর। আর তাদের এখানে আনারও অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। তারা কিনা এই রুশ মাফিয়াদের বিপক্ষে যেতে চেয়েছিল। এরপরও তাদের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। এই আশা করাটাই যেন দুঃস্বপ্ন। অ্যানা লোকগুলোর কাছে কিছুটা এগিয়ে যেতেই লোকগুলো তার কাছে ছুটে এসে অ্যানা দ্রুত পিছিয়ে গেল। অন্যদিকে কিছু কালো পোশাকে আবৃত লোক এসে ওদের শক্ত করে ধরে ফেলল। 2 জন প্রাপ্তবয়স্ক আর একজন মধ্যবয়স্ক পুরুষ। অ্যানার এসব বিষয় ভালো লাগে না। একদিন সবাইকে মরতে হবে, তবে আজ এত বাঁচার জন্য ছটফট করার কি রয়েছে? ও ভেতরে ভেতরে কিছুটা বিরক্ত হলেও চোখে মুখে তীক্ষ্ণ হাসি ফুটিয়ে তুলল। অ্যানা নির্বিকার ভঙ্গিমায় নিজের হাত থেকে কালো গ্লাভস দুটো খুলতে শুরু করল। এটা দেখে পাশ থেকে একজন ব্যক্তি এসে তার দুহাত শূন্যে তুলে ধরল। অ্যানা পাশে ফিরে সেই ব্যক্তিটির দিকে তাকালো না, বরং মাটিতে পড়ে থাকা 3 জনের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসতে হাসতেই নিজের গ্লাভস দুটো তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে খানিকটা উপর থেকেই হাতের মাঝে ফেলল। তার বর্তমান ভাবভঙ্গি প্রচণ্ড উদাসীন, যেন এসব তার রোজকার ব্যাপার। তবুও এসব করতে যেন তার ভালোই লাগে। অভ্যাস হয়ে গিয়েছে যে। অ্যানার গ্লাভস হাতে নিয়ে সেই বডিগার্ড সরে যেতেই অন্য আরেকজন এসে অ্যানার হাতের কাছে একটা পিস্তল এনে দিল। অ্যানা সেটা সুন্দর করে হাতে তুলে এদিক ওদিক করে উল্টে পাল্টে দেখতে লাগল। অতঃপর নির্বিকার এসে 3 দিকে এগিয়ে গেল। সেই 3 জন বডিগার্ডগুলোর বন্ধন থেকে ছুটতে চাইছে, কিন্তু তা সম্ভব হচ্ছে না। যে কারণে রুশ ভাষাতেই অনবরত অ্যানার কাছে ক্ষমা প্রার্থনা করে চলেছে। কিন্তু সেসবে অ্যানার কিচ্ছু আসে যায় না। উল্টো বিরক্ত লাগে তার এসব। এমন তো নয় যে সে এদের বাঁচার সুযোগ দেয় না। সে তো সবাইকে প্রথমে সতর্ক বার্তা পাঠায়। এরপরও যারা অ্যানার সতর্কতাকে মান্য করে না, অ্যানা তো তাদেরকেই ধরে এনে শেষ করে দেয়। এখন যে যত বড়ই তার শত্রু হোক, ফার্স্ট অর লাস্ট অপরচুনিটি তো সে বরাবরই সবাইকে দিয়ে আসছে। তবুও মানুষ তার কথা মান্য না করে মৃত্যুর রাস্তা খুঁজে নেয়।
এখন এটা কি তার দোষ? মোটায়ও না। অ্যানা সুন্দর মতো পিস্তলটাকে লোড করার প্রস্তুতি শুরু করল। ম্যাগাজিনে গুলি পূর্ণ রয়েছে তা অ্যানার জানা। এখন আপাতত বাম হাতে পিস্তলটাকে ধরে ডান হাতে পিস্তলের স্টাইরটাকে টানল। এরপর সেই তিনজনের কাছে গিয়ে রুশ ভাষাতে স্বাভাবিক কণ্ঠেই বলতে লাগল, প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, আমার প্রচণ্ড বিরক্ত লাগে এসব। আর এত হাউমাউ করার কি রয়েছে? আমি কি আপনাদের মেয়ে রে ফেলেছি নাকি? তবে প্লিজ এসব চিৎকার চেঁচামেচি হাত পা ধরে কান্নাকাটি করে আমার সুন্দর ফুরফুরে মেজাজটা অন্তত বিগড়ে দিবেন না, নয়তো আপনাদের পরিণতি আরো বেশি খারাপ হবে। অ্যানার নির্বিকারভাবে বলা হাস্যরস মাখানো কথাগুলোর শেষটা খানিক গাম্ভীর্যের সাথে সমাপ্ত হল। আর এদিকে সে তিনজনও নিমিষেই চুপ করে গেল। এই অ্যানার সম্পর্কে খানিকটা হলেও ধারণা রয়েছে তাদের। মূলত গোপনে তারা যতটুকু জানতে পেরেছে, এ টি তথা অ্যানা তাইশিয়া শুধু রুশ মাফিয়া লুসিয়ার টিমের একজন বিশেষ সদস্যই নয়, বরং সাথে একজন ইন্টারন্যাশনাল রকস্টার। তুলনামূলকভাবে গানের সাথে যুক্ত সে গত 6 বছর ধরে। তবে তার পরিচিতি সকলের মাঝে ছড়িয়ে মাত্র 2-2.5 বছর হল। খুব অল্প সময়ের মাঝেই ভালো পরিচিতি আর সফলতা কুড়িয়েছে। তার দর্শকদের কাছে সে এক খুব পছন্দের ব্যক্তি। কিন্তু তার এই সুন্দর পরিচিতর পেছনেও যে এক মাফিয়া সদস্য হওয়ার মতো ভয়ঙ্কর পরিচয় রয়েছে তা সবার কাছেই অজানা। অ্যানার রকস্টার ইন্ডাস্ট্রিতে একটা বৈশিষ্ট্য কিংবা স্টাইল রয়েছে। তার ফ্যান ফলোয়ারের হিসেব নেই, অথচ অ্যানার পুরোপুরি মুখ আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি। এই পাপের সাম্রাজ্য ব্যতীত সে সকল জায়গাতেই সবসময় কালো মাস্ক, ক্যাপ আর কনসার্টের জন্য বিশেষ ধরনের কালো অথবা কালচে লাল রঙের মাস্কারেড মাস্ক লাগিয়ে রাখে, যেটি শুধু তার চোখ কিংবা মুখের উপরে অংশই না, বরং ঠোঁট ব্যতীত মুখের উপরিভাগের 2/3 ঢেকে যায়। এছাড়া সে যেখানেই যায় সব জায়গাতেই কঠোর সিকিউরিটি তার সঙ্গে সঙ্গে ঘেঁষে থাকে। এসব সিকিউরিটি তার ব্যক্তিগত, তার ইন্ডাস্ট্রি থেকে কাউকেই সে নিজের সিকিউরিটির জন্য রাখে না। এছাড়া সে নিত্যন্তই এক রহস্যময়ী। একজন ইন্টারন্যাশনাল রকস্টার হওয়ার পরও না বাহিরের কেউ মুখ দর্শন করতে পেরেছে আর না কেউ জানতে পেরেছে তার সঠিক পরিচয়। জায়গা ভেদে সে যতগুলো দেশেই গান গেয়েছে সেখানেই মানুষ তার গলায় বিভিন্ন ভাষার গান শুনেছে। আগে অনেকেই তাকে রাশিয়ান ভাবত, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে তাদের ধারণায় ভাঙন ধরে। অনেকেরই দৃঢ় বিশ্বাস সে রাশিয়ান নয়, কিন্তু তার সঠিক পরিচয় কি তাও সবার অজানা। আর এই বিষয়টি নিয়ে গোপনে ঘাটাঘাটি করতে বসেছিল দেশের বড় মাপের এক জার্নালিস্ট। সে যথারীতি এই বিষয়টি এক রিপোর্টও প্রকাশ করতে চেয়েছিল। তার ধারণা এই রকস্টার এটি রুশ মাফিয়াদের কোনো বড় মাপের সদস্য। এই নিয়েই খুঁটিনাটি কিছু প্রমাণও জোগাড় করে ফেলেছিল, যেটা কিনা অ্যানাও জেনে গিয়েছিল। যে কারণে প্রথমবারেই সে এই নিয়ে সেই মধ্যবয়স্ক জার্নালিস্টকে লোকজন পাঠিয়ে অ্যালার্ট করে। কিন্তু এতে জার্নালিস্ট ক্ষণিকের জন্য থমকে গেলেও সে পুরোপুরি থামে না, কারণ এই লোকটি কাজ করছিল অ্যানাদের শত্রুপক্ষ ইতালিয়ান মাফিয়া হয়ে। আর আজ সেই কারণেই তার পরিণতি হয়েছে অ্যানার পায়ের কাছে। আর তার সাথে ইতালিয়ান মাফিয়াদের গুপ্তচর রূপে 2 চেলা। অ্যানা সর্বপ্রথম মাঝে বসে থাকা ব্যক্তিটির মাথার উপর নিজের পিস্তলটা খেলার ছলে ঘুরাতে লাগল। অতঃপর তার পাশের জনের মাথার উপর। তাদের তিনজনের হাতই পেছনে থেকে অ্যানার লোকজন হাঁটু গেড়ে বসে শক্ত করে ধরে রইছে। অ্যানা এবার চারপাশটা তাকিয়ে দেখল। আরেকটু সময় অতিক্রম হলেই সূর্যের কড়া রোদ সেন্ট পিটার্সবার্গের মাটিতে ঢেলে পড়বে। অ্যানাকে অবশ্য এর আগেই নিজের কাজ শেষ করতে হবে। বেশি বেলা করে কাজ করাটা তার ভালো লাগে না। অ্যানা পুনরায় ইতালিয়ান মাফিয়াদের গুপ্তচরদের দিকে তাকিয়ে রুক্ষ হেসে তাচ্ছিল্যের সাথে বলল, ইটালিয়ানদের চেলা তোরা, তাই না? ওদের দুজনের কথা শুনে সেই দুজন দৃঢ় চোখে ওদের দিকে তাকালো। অ্যানার মনে হলো হঠাৎ এদের মধ্যে যেন তেজের জোয়ার এসে বইছে। অ্যানা কিঞ্চিত হাসল। আরে আরে, এত চিন্তা করিস না, আমরা তোদের মতো চুনোপুটি কিংবা ছাচড়া নই। তোদের টর্চার করে তোদের সিক্রেট ইনফরমেশন নিয়ে কিচ্ছু জানতে চাইব না আমি। এটা অ্যানার স্টাইলে ঠিক যায় না। বাংলার খেটে খাওয়া মাইয়া আমি।
কিছু প্রয়োজন হলে নিজেই ব্যবস্থা করে নেই। অ্যানা শুরুতে ইতালিয়ান ভাষায় কথা বললেও শেষে গিয়ে আচমকা খাঁটি বাংলার কণ্ঠস্বরে নিজের কথার সমাপ্তি করল। অথচ হঠাৎ তার মুখে এই ভাষার অর্থটা আশেপাশের কেউই বুঝতে পারল না। অ্যানার মতো আশেপাশের সবাই রুশ, ইংরেজি, ইতালিয়ান সহ আরো কয়েক ধরনের ভাষা জানে, কিন্তু তাদের কাছে বাংলাটা ঠিক বোধগম্য হল না। অ্যানা আশেপাশে সবার হাবভাব দেখে হাসল। নিমিষেই আবার চোখমুখ গাম্ভীর্যের সাথে ঢেকে গেল। অ্যানা আচমকা একজনের কপালে নিজের পিস্তল ঠেকিয়ে ট্রিগারে হাত রাখল। গম্ভীর্য আর তাচ্ছিল্যের সাথে হেসে বলল, ইতালিয়ান ক্যামেরো আন্ডারওয়ার্ল্ডে ভালোই নাম ডাক তোদের। আশা রাখছি খুব শীঘ্রই তোদের এই নাম ডাক বিশাল সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেব। এই বলতে না বলতেই অ্যানা ট্রিগারে চাপল। মুহূর্তেই পিস্তল থেকে গুলি বেরিয়ে কপালের ছেদ করে মাথার ভেতরে প্রবেশ করল। অ্যানার হাতের আঙ্গুলের ডগায় কিঞ্চিত রক্তের ছিটে এসে লাগল। আনায়া তাতে পাত্তা দিল না। এসব তার কাছে স্বাভাবিক। কখনো জার্নালিস্ট, কখনো কিংবা বিজনেসম্যান, আর কখনো এদের মতো চালাপালা। এমন বহু মানুষের যান নিজ হাতে নিয়ে অ্যানার দিনের শুরু কিংবা শেষ হয়। কিন্তু আচমকা তার এই পদক্ষেপে বাকি দুজন মুহূর্তেই কেঁপে উঠল। এদিকে মাঝের ব্যক্তিটি আলগোছে উল্টো হয়ে মাটিতে পড়ে গিয়েছে। তাদের পেছনে থাকা লোকগুলো এতক্ষণে সরে গিয়েছে। তবে এবার দুজনের মাঝে সেই মধ্যবয়স্ক জার্নালিস্ট যেন একটু বেশিই ভয় পাচ্ছে। অ্যানা এবারও আর একটুও সময় নষ্ট না করে পাশের জনের মাথাটাতে নির্বিকারে শুট করল। সেও আলগোছে নেতিয়ে মাটিতে পড়ল। এবার পালা মধ্যবয়স্ক জার্নালিস্টের। অ্যানা মুচকি হেসে সেই লোকটির সামনাসামনি দাঁড়াল। এদিকে লোকটি সুযোগ পেতেই আনায়া পা দুটো জড়িয়ে ধরেছে। তাকে ছাড়াতে বাকিরা ছুটে আসতে চাইলে অ্যানা ইশারায় মানা করল। সে চুপচাপ নিজের গ্রীবাটা উঁচু করে কিছু একটা ভেবে মুচকি হাসছে। এদিকে সেই জার্নালিস্ট কেঁদে কেটে একাকার। মা, তোমার পায়ে পড়ি, তুমি আমার মেয়ের মতো, প্লিজ আমায় মেরো না। আমি তো হয়তো তোমার বাবার মতোই, প্লিজ আমায় মেরো না। অ্যানা মুখটা নিচু করে রুক্ষ হেসে বলতে লাগল, আপনি যদি আমার পা দুটো ছাড়তেন তবে আমি হয়তো বেশি খুশি হব। আপনি আমার পিতা সমতুল্য বলে কথা। অ্যানার নরম কণ্ঠস্বরে চারপাশের সবাই খানিকটা অবাক হলো না। অ্যানা তো এখানে আনার পর কাউকে ছেড়ে দেয় না, তবে আজ কি ভিন্ন কিছু হবে? এদিকে সে লোকটিও কিছুটা খুশি মনে অ্যানার পা দুটো ছেড়ে দিয়ে মুখ তুলে তাকালো। দৃঢ়ভাবে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকা প্রাপ্ত বয়স্ক নারীর সামনে হাঁটু গেড়ে বসে বাঁচার আকুতি জানিয়ে তাকিয়ে মুখ উঁচিয়ে রইছে মধ্যবয়স্ক ব্যক্তি। হয়তো মনে মনে আশা বুনতে শুধু করেছে এবারের মতো জান হাতে নিয়ে ফেরার। তুমি সত্যিই আমায় মারবে না মা? আমি যা করেছি ভুল করেছি। এটা আমার প্রফেশন ছিল বিধায় প্রমিজ করছি আর কখনো এসব করব না। আমি প্রফেশন ছেড়ে দেব। তুমি সত্যিই মহান। আমার মতো অধমকে নিজের বাবার জায়গায় বসিয়ে আজ প্রাণ ভিক্ষা দিলে আমার। 1 সেকেন্ড, আমি কখন বললাম যে আমি আপনাকে মারব না? এটা তো অসম্ভব। অ্যানা এখানে আজ পর্যন্ত যাদের যাদের নিজের শিকার বানিয়ে এনেছে তাদের সে কখনোই ছাড়েনি। ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এবার লোকটির চোখমুখ শুকিয়ে গেল। অন্যদিকে অ্যানার কাজকর্ম দেখে চারপাশের বডিগার্ডগুলো মনে মনে তাচ্ছিল্যের সাথে হাসছে। মানে? অ্যানা লোকটির কথায় মুচকি হেসে বলল, তোর মতো মানুষগুলো হয় মেইন কালপ্রিট। এই যে বললি এসব কাজ তুই নিজের প্রফেশনের ভিত্তিতে করিস, এগুলো সব ভুয়া কথা। না, আমি প্রত্যেকটা প্রফেশনকেই সম্মান করি। আর যারা নিজেদের প্রফেশনের প্রতি সর্বদা সৎ থাকে তাদের তো আরো বেশি পছন্দ আমার। কিন্তু তুই তো তোর কাজে সৎ ছিলি না। যদি তুই এত ভালো মানুষের বাচ্চাই হইতি তবে নিশ্চয় এখন ক্যামরোদের হয়ে কাজ করতিস না। থাকো সেই দেশে আর কাম করো উই লার বেডাদের লগে। তুমি ভুল বুঝছ। আমি সত্যি বলছি, ওরা আমায় জোর করেই নিজেদের কাজে। তুই কি ভেবেছিস আমি ঘাস খাই? কিচ্ছু জানি না আমি। তা আঙ্কেল, এই কাজ করার বিনিময়ে যে হিউজ অ্যামাউন্ট আপনার ব্যাংকে ট্রান্সফার হয়েছে তা কি এসব চুনোপুটি জার্নালিস্টের কাজকর্ম করেই? ইস, কি করলাম জীবন!
গান গেয়ে আর মানুষ না মেরে আপনার মতো জার্নালিস্ট তো আমারও হওয়া উচিত ছিল। জীবনটাই বৃথা গেল। অ্যানার এহেন হাস্যরসের কথাবার্তায় লোকটির ঘাবড়ে গেল। খুব করে মনে হচ্ছে সে জীবনের একদম শেষ মুহূর্ত উপভোগ করতে বসেছে। সে শেষবারের মতো মুখ খুলে অ্যানাকে কিছু বলতে লাগল। মা, আমি তোমার বাবার মতো, এই ভেবে অন্তত আমার প্রাণ ভিক্ষা। লোকটি নিজের কথা শেষ করতে পারল না, বরং এর আগেই অ্যানা তার মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে দিল। লোকটির চোখ দুটো ছানাবড়া হয়ে উঠল। অথচ অ্যানা নির্বিকারে বলল, জীবনের শেষ সময়ও ভুল মানুষের সাথে নিজের তুলনা করে চরম ভুল করলি। আমার বাপটা খুব একটা ভালো মানুষ ছিল না রে। তোর কপাল ভালো আমি অ্যানা বলেই আজ তোর পরিণতি আমার বাপের মতো হলো না। কথা শেষ করা মাত্রই অ্যানা ট্রিগারে গুনে গুনে একধারে 3 বার চাপল। নিমিষেই এক ঝটকায় রতের ছিটেগুলো এসে অ্যানার কবজি অবধি জায়গায় পর্যন্ত লেগে গেল। এদিকে সেই জার্নালিস্টও মাটিতে গড়িয়ে পড়েছে। অ্যানার কাজ শেষ হতে না হতেই ও আশেপাশের লোকগুলোকে ইশারা করল, যাতে কয়েকজন লোক এসে লাশগুলো টেনে হিচড়ে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়ল। এদিকে অ্যানা পিস্তলটাকে তার বিশেষ এক বডিগার্ডের হাতে দিয়ে খানিকটা কাছেই থাকা বাগানের পানির ছোট ফোয়ারার দিকে এগিয়ে গেল। হাতে লেগে থাকা রক্তগুলো ধুতে ধুতেই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি বলল, রাত 8টায় ফ্লাইট, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। অ্যানা পাশে ফিরে সেই বলিষ্ঠ দেহের পুরুষটিকে দেখে মুচকি হেসে পুরনোয় মাথা ঘুরিয়ে নিজের কাজের দিকে মনোযোগ দিল। আর মনে মনে অস্ফুটভাবে বলল, হা, অবশেষে বহু বছর পর। পাভেল কেনিথ দুজনেরই মাথায় অনেকটা করে আঘাত লেগেছে। দুজনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর অতিরিক্ত মানুষজন আর মিডিয়ার আগেই পাভেলের ম্যানেজমেন্টে লোকেরা আগেভাগে এই খবর পেয়ে গিয়েছে, যে কারণে অন্তত মিডিয়া চলে আসার আগেই ওরা কেনিথ আর পাভেলকে সরিয়ে হসপিটালে নিয়ে গিয়েছে। এক রাত একদিন পুরোটা হসপিটালে কাটিয়ে দেওয়ার পর কেনিথ হসপিটাল থেকে চলে আসার সিদ্ধান্ত নিল। দুজনের মাথাতেই ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে। আঘাতটা খুব বেশি গভীর না হওয়ায় দুজনেই এবারও বেঁচে গিয়েছে। তবে তাদের দুজনেরই জানা এই কাজ কে করছে। এসব নতুন নয়। গত কয়েক বছরে বহুবার কেনিথকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কখনো ট্রাক কিংবা বাস এসে ওদের গাড়িতে অ্যাটাক করেছে, নয়তো হুটহাট নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো সে বরাবরই কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছে। এটা কেনিথের ভাগ্য কিংবা পাভেলের সতর্ক কিংবা সঠিক দায়িত্ববোধের ফলাফলও বলা চলে। এবারও যেমন ড্রাইভিং করার সময় খানিকটা সতর্ক হয়েছিল বিধায় বেঁচে গিয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? এর একটা না একটা তো সমাধান বের করাই উচিত। কেনিথ নিজের জোরের বলেই পাভেলকে নিয়ে হসপিটাল ছেড়ে বেরিয়ে এলো। এত তাড়াহুড়ো করারও অবশ্য কারণ হয়েছে। আজ রাতে শহরের বড় এক রিসোর্টে পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে স্পেশাল গেস্ট হিসেবে কেনিথও রয়েছে। কেনিথের যদিও তেমন আগ্রহ নেই এই সব নিয়ে, তবে তার আগ্রহ ভিন্ন জায়গায়। পাভেল আর কেনিথ হসপিটাল থেকে তার শহরের অ্যাপার্টমেন্টে চলে এলো বিকেলের দিকে। শরীরের খানিকটা ক্লান্তি অনুভব হচ্ছে, তবে এসবে তাদের কিছু আসে যায় না। কাজ করা শুরু করলে সব ঠিক হয়ে যাবে। কেনিথ গত কয়েক বছর ধরে তার নিজস্ব রহস্যময় বাড়িটা ছেড়ে এখানেই থাকতে শুরু করেছে। এখন ওই বাড়িতে খুব প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। এখন অবশ্য ওর পাগলামিগুলোও কমে গিয়েছে। মানুষ নিয়ে তার আজব খেলাগুলোও থেমে গিয়েছে। কেনেল আর ক্লারাও এখন তার সাথেই শহরের অ্যাপার্টমেন্টে থাকে। ওদের খাদ্যাভ্যাস থেকে এখন মানুষের মাংস নামক উপকরণটা বাদ পড়েছে। কেনিথ আর ওদের দিনকাল এখন ভালোই চলে। মাঝখান থেকে পাভেলের উপর একগাদা কাজের চাপ পড়ে গিয়েছে। ওরও অবশ্য ভালোই লাগে এসব করতে। তবে সমস্যা হলো কিছুদিন পর পর কেনিথের উপর হামলার বিষয়। ড্রয়িং রুমে কেনিথ চুপচাপ সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইছে। তার দুপাশে ফ্লোরের উপর বসে রইছে কেনেল, ক্লারা। ওরাও কেনিথের মতো চুপচাপ রইছে। এদিকে পাভেল কেনিথের সামনের সোফায় বসে রইছে কেনিথের মুখ থেকে কিছু শোনার উদ্দেশ্যে। না জানি এবার তাকে কি করতে হয়।
মাথার সাদা ব্যান্ডেজ খুলতে আরো কয়েকদিন লাগবে, অথচ কেনিথ এত তাড়াহুড়ো করে। পাভেলও কিছু বলতে পারে না। এরই মাঝে কেনিথ চোখ খুলে টানটান করে বসল। পরনে কালো রঙের ট্রাউজার আর হুডি। কেনিথ এবার খানিকটা ঝুঁকে নিজের দুই হাঁটুতে নিজের কনুই দুটো ঠেকিয়ে হাত দুটো শূন্যে ঝুলিয়ে দিল। অতঃপর পাভেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই পাভেল ঢোক গিলল। আমতা আমতা করে বলল, হেই ব্রো, এভাবে তাকাও কেন? আমার কি দোষ? আমি তো কিছুই করিনি। কেনিথ বিরক্তি নিয়ে বলল, শুরুতে কাহিনীটা তো তুইই করেছিস। যাই হোক, এখন আর সলিউশনও বের করতে পারছিস না। পাভেল খানিকটা ইতস্ততভাবে বলল, আমি কি করব? ওই ইনা যে এত পাগলামি করবে তা তো আমিও কল্পনা করতে পারছি না। ও পুরো সাইকো হয়ে গিয়েছে। ওকে থামানো দরকার। থামানো তো তখন যাবে যখন ওকে ধরতে পারবো। কিন্তু সেটাই তো। এই বলেই কেনিথ পুনরায় পাভেলের দিকে কড়া নজরে তাকাতেই পাভেল ঢোক গিলে বলল, এবার কি করতে হবে? কেনিথ নির্বিকার হয়ে পুনরায় সোফায় গা ছেড়ে দিয়ে বলল, আজ রাতের পার্টিটা তো রেড লাইট রিট্রিট রিসোর্টেই হচ্ছে, তাই না? তো ব্যবস্থা করে রাখিস। পাভেল খানিকটা অবাক হয়ে বলল, মানে? কেনিথ একগাল মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর নিজের বেডরুমের দিকে যেতে যেতে বলল, এবার স্বয়ং ইনাকে লাগবে আমার। সেই ইট এগেই নাই ওয়ান টিনা। কেনিথ এইটুকু জোর গলায় বলে পাভেলের দিকে এক চোখ মেরে গটগট করে নিজের রুমের দিকে এগোতে লাগল। এদিকে পাভেল থতমত খেয়ে বিস্ময়ের সাথে বলতে থাকল, বসো, এটা কি করে হয়? ইনা, ওকে আমি কোথায় পাব? আর তার সাথে তুমি কিভাবে? হাউ ইজ দিস পসিবল? এভরিথিং ইজ পসিবল ইফ দিস কেনিথ ওয়ান্টস। কেনিথ জোর গলায় পেছনে না ফিরেই কথাটা বলেই নিজের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। এদিকে পাভেল কি করবে না করবে তা বুঝতে না পেরে তোবদা খেয়ে দাঁড়িয়ে রইল। হলুদ রঙের কয়েকটা বাল্বের আলোয় বিশাল হলরুমেটা খানিকটা আলোকিত, তবে খুব বেশি আলো চারপাশে নেই। এটি এমন একটা জায়গা যেখানে ভেতর হতে দিন রাত সব সমান। খুব বেশি পার্থক্য দেখা যায় না এখানে। সর্বক্ষণই এখানে অন্ধকারের আবহ বিরাজ করে। তবে এমন একটা জায়গার সর্বস্ব জুড়ে বেবি কট সাজিয়ে রাখা। বেবি কট কিংবা ছোট নবজাতক বাচ্চাদের থাকার ছোট ছোট এই বিছানাগুলোর সবটাতেই নবজাতকে পূর্ণ। কম করে হলেও 40-এর উপর নবজাতক এই হলরুমে রাখা হয়েছে। এছাড়াও এসবরে দেখাশোনার জন্য রাখা হয়েছে 12 থেকে 15 জনের মতো নার্স। প্রত্যেকের পরনেই নার্সের মতো সাদা পোশাক। এছাড়া রুমের কোনায় কোনায় কয়েকজন গার্ডও রয়েছে। কিছু বাচ্চা জেগে রইছে আর কিছু বাচ্চা ঘুমিয়ে। নার্সগুলো খুব যত্ন সহকারে সকল বাচ্চাদের খেয়াল রাখতে ব্যস্ত। দিনরাত এভাবেই তারা কাজ করে চলেছে। তারা জানে এই বাচ্চাগুলো তারা আর কয়েক ঘন্টা পর নিজেদের কাছে পাবে না। এর আগেই এদের মধ্যে থেকে 40টা বাচ্চা চলে তাদের আসল গন্তব্যে। বাধ্য হয়ে হোক কিংবা নিজ ইচ্ছেও গত কয়েক বছর ধরে এভাবেই তারা এইসব পাপের জগতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া তারা এটাও জানে যে তাদের মধ্যে কখনো যদি মনুষ্যত্ব বিকাশের দরুন এই জগৎ ছেড়ে যেতে ইচ্ছে হয় তবে হয়তো তারা সেই সুযোগও পাবে না। এখানে এসেছিল তো তারা নিজ থেকেই কিন্তু যেতে পারবে শুধুমাত্র ইনা কিংবা প্রধান কর্তৃপক্ষের নিজ সিদ্ধান্তেই। নার্সগুলো বেশিরভাগ সময়ই অত্যন্ত আতঙ্ক আর সতর্কতার সঙ্গে নিজেদের কাজ করে। না জানি কখন কোন ভুল হয়ে যায়। আর তারা যাদের হয়ে কাজ করছে তাদের সাথে বেইমানি কথা তো তারা কল্পনাতেও ভাবতে পারে না। নয়তো তাদেরও পরিণত হবে লিজার মতো। লিজার মতো এভাবে জীবন দিয়েছে এমন ঘটনা অনেক ঘটেছে এখানে। নিজেদের সাথে কাজ করা বহু সঙ্গীকেই তারা হারিয়েছে শুধুমাত্র এই জগৎ থেকে বের হতে চাওয়া কিংবা এখানকার ইনফরমেশন বাহিরে লিকের চেষ্টা করার অপরাধে। এই বিষয়ে কড়া নিষেধ রয়েছে তাদের উপর। আর যাই হোক, এখানে কাজ করে মানি করার কোনো সুযোগ নেই। এমন কিছু চিন্তা করা মানেই যেন নিশ্চিত ভয়ঙ্কর মৃত্যু। সকলের ব্যস্তার মধ্যেই আচমকা সরু হিলের খটখট আওয়াজে প্রত্যেকের কলিজা কেঁপে উঠল।
ক্রমশই এই আওয়াজ দৃঢ় হতে লাগল। তারা ভালো করেই বুঝে গিয়েছে কে আসছে। এরই মাঝে ইনা বুকে দুই গুজে গম্ভীর মুখে ক্যাটওয়াক করতে করতে সেখানে প্রবেশ করল। তাকে দেখা মাত্রই সকালেই মাথা ঝুলিয়ে কুর্নিশ করল। এদিকে নির্বিকার ইনার ভাবভঙ্গিমা, অথচ তার এই নির্বিকার ভাবসাবি সবার কলিজার পানি শুকিয়ে দেয়। যদিও সকলে খেয়াল করল আজ ইনার ঠোঁটের কোনায় এক অদ্ভুত হাসি। ওকে কি কিছুটা খুশি মনে হচ্ছে। খুব অল্প সময়েই তারা ইনার মুখে এই হাসির ঝলক দেখতে পেয়েছে। ঠিক কি কারণে ইনার এই পরিবর্তন ঘটে তা তাদের জানা নেই, কিন্তু এই হাসিতে তাদের মোটেও খুশি হওয়া চলবে না। কারণ যখনই তারা ইনার মুখে এই হাসির ঝলক দেখেছে ঠিক তার কিছু মুহূর্ত পরেই ইনা পাগলের মতো ভয়ঙ্কর তা নডব চালিয়েছে। যথারীতি প্রত্যেকেই এই ভেবে কিছুটা আতঙ্কিত, না জানি আজ কি করে বসে। এরই মাঝে ইনা সাজিয়ে রাখা সারি সারি বেবি কটগুলোর দিকে এগিয়ে গেল। আজ হঠাৎ বাচ্চাদের কাছে ইনাকে আসতে দেখে প্রত্যেকেই খানিকটা আশ্চর্য সঙ্গে আতঙ্কিত। একবার মনে হচ্ছে ইনা হয়তো একটু বেশিই খুশি, সেক্ষেত্রে এসবকে স্বাভাবিক ভাবা যেতে পারে। কিন্তু ততক্ষণেই মনে হচ্ছে এই আনন্দই না আবার ধ্বংসে পরিণত হয়। এদিকে ইনা এসে একটা ফুটফুটে বাচ্চার বেবিকটের কাছে এসে দাঁড়ালো। বাচ্চাটা অসম্ভব সুন্দর, মেয়ে বাচ্চা হয়তো। ইনা সেই প্রথম থেকেই খেয়াল করছিল বাচ্চাটার হাসি পুরো হলরুমকে মুখরিত করছে। যদিও নবজাতকের হাসি ততটাও আওয়াজ সম্পূর্ণ নয়, সঙ্গে আরো অনেক বাচ্চা আশেপাশে জেগে থেকে শুয়ে শুয়ে খেলা করছে, শব্দ করছে। কিন্তু এই বাচ্চাটিকে তার একটু বেশিই আনন্দিত মনে হলো। ইনা মনে মনে ভাবল এই বাচ্চাটাও হয়তো আজ তার মতো একটু বেশিই খুশি। বিষয়টি তার কাছে ভালো লাগলো। ইনা বুকে হাত গুজে থাকা অবস্থাতেই চোখে মুখে তীক্ষ্ণ হাসি ফুটিয়ে বেবি কটের ভেতরের দিকে ঝুঁকে বাচ্চাটাকে এক নজনে দেখল। এসব বাচ্চার বয়স খুব একটা বেশি নয়। এখানে যেসব বাচ্চা আনা হয় তারা প্রত্যেকেই নবজাতক, এবং এদের এখানে আনার মূল উদ্দেশ্য কিংবা এদের যে মূল গন্তব্যে পাঠানো হয় সেটাও ঠিক নিওনাটাল পিরিয়ডের কিংবা শিশুর জন্মের পর থেকে 4 সপ্তাহের মধ্যেই। কারণ এই সময়টাতেই মূলত একজন শিশুকে নবজাতক হিসেবে ধরা হয় এবং এই পুরো সংস্থার কাজটাই হয় মূলত এ সকল বাচ্চাদের নিয়ে। এদিকে ইনাকে দেখে বাচ্চাটা আরো বেশি হাসতে লাগলো। ওর মুখ থেকে যেন হাসি সরছে না। ইনা ওকে দেখে বিস্তৃতভাবে মুচকি হাসল। আজকে সত্যিই সে কিছুটা খুশি। ইনা আচমকা নিজের হাতের বাঁধন খুলে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিল। আর এটা দেখা মাত্রই তার পাশে দাঁড়িয়ে থাকা নার্সের গলা শুকিয়ে গিয়েছে। শুধু সে নয়, বরং বাকি নার্সগুলোও নিজেদের কাজের পাশাপাশি ইনার কাজকর্ম হাবভাব লক্ষ্য করছে। ইনা কখন কি করে বসে তা কারোরই আন্দাজে নেই। এদিকে ইনা দিব্যি বাচ্চাটা নিজের কোলে তুলে আলতো হাতে বাচ্চাটার গাল বুলিয়ে দিচ্ছে। দুজনের মাঝে সে কি আন্তরিকতা! যদিও ইনা একদম চুপচাপ মুখ হতে একটা কথাও বলছে না, কিন্তু বাচ্চাটার এই অনবদ্য হাসি তার কলুষিত সত্তাকে ক্ষণিকের জন্য ভুলিয়ে দিয়েছে। ঠিক এরই মাঝে প্রবেশ করল কালো রঙের বড় কোট পরা লোকটি। লোকটির আসল নাম অলিভার মেসন। সে মূলত কোনো বাংলাদেশি নয়, বরং একজন বিদেশি। যদিও সে বাংলাটা খুব স্পষ্ট আর ভালোভাবেই জানে কিংবা বলতে পারে। এই পুরো গ্রুপটা মূলত হান্স কোম্পানির হয়ে কাজ করে, আর জার্মানিতেই মূলত পি হান্স নামক কোম্পানির মূল ভিত্তি অবস্থিত, যার ছোট বড় বিভিন্ন শাখাগুলো পুরো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নতুন কিংবা সম্প্রতিকালে এই হান্স কোম্পানির যাত্রা শুরু হয়নি। এটি বহু বছর ধরে জার্মানিতে নিজেদের রাজত্ব চালাচ্ছে, যেটি মূলত বিভিন্ন মেডিসিনের এবং প্রসাধনীর উপর কাজ করে আসছে। তবে লোকচক্ষুর সামনে এই কোম্পানি যতটা স্বাভাবিক, ঠিক তার চেয়েও বহু গুণে ভয়ঙ্কর এর কোম্পানির আড়ালের কাজকর্ম। সাধারণ মানুষ ব্যতীত তাদের বড় একটি সেক্টর উচ্চ বিলাসী গোষ্ঠীর জন্য অত্যন্ত এক্সপেন্সিভ মেডিসিন ও কসমেটিক্স উপর প্রতিনিয়ত কাজ করে চলেছে। আর হান্স কোম্পানির পুরো পৃথিবীতে প্রভাবশালী হওয়ার পেছনের ঘটনাটাও ঠিক এটাই। তারা বছরের পর বছর এভাবেই লোকচক্ষুর আড়ালে নানান অনৈতিক কাজ করে আজ বিশ্বে প্রভাবশালী হয়ে উঠেছে।
আর অলিভার মেসনও বহু বছর ধরেই এই হান্সের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবেই কাজ করছে। অলিভারকে দেখা মাত্রই ইনা ব্যতীত বাকি সকলেই মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করল। অলিভারের আজ এসব খেয়াল করার পরিস্থিতি নেই। সে ভাবছে ইনাকে নিয়ে। আজও কাজের কাজ কিছু হয়নি। না জানি এটা শোনার পর আজ ও কি করে বসে। অলিভার চেহারার রং উড়ে গিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। ইনা মেয়েটা সাইকো, ও অনেক বড় একটা সাইকো। মারাত্মক ধ্বংসলীল আর তার নডব চালানোর মতো এক সাইকো সে। তবুও অলিভার ইনার কাছে গিয়ে ওকে ডাকল। ইনা। ইনা বাচ্চাটার খেয়ালে মত্ত ছিল। আশেপাশের কিছু খেয়াল রাখার মতো খেই হারিয়ে ফেলেছিল। অলিভার ওকে ডাকা মাত্রই তড়িৎ নিজরে ধ্যান। ইনা বাচ্চাটার খেয়ালে মত্ত ছিল। আশেপাশের কিছু খেয়াল রাখার মতো খেই হারিয়ে ফেলেছিল। অলিভার ওকে ডাকা মাত্রই তড়িৎ নিজরে ধ্যান থেকে বেরিয়ে এসে সচেতন হলো। তবে অলিভারের দিকে তাকালো না, বরং বাচ্চাটার সাথে মুচকি হেসে আঙ্গুল দিয়ে খেলা করতেই বলল, হুম। ইনার এহেন হাবভাবে অলিভার আরেকটু ঘাবড়ে গেল। আজ ইনাকে তো বেশি হাসি খুশি মনে হচ্ছে। বুঝতে পারছে না এতে তার কিছুটা নিশ্চিন্ত হওয়া উচিত নাকি আরো বেশি দুশ্চিন্তা করা উচিত। এই ইনার কোনো কিছুই তো তার ঠিকঠাক বোধগম্য নয়। এদিকে অলিভারের এহেন ঘাবড়ানো অবস্থা দেখে পাশের নার্সটি চিন্তায় পড়ে গেল। তার চিন্তা মূলত ইনার কোলে থাকা বাচ্চাটিকে নিয়ে। সে সমস্যা আবার এই বাচ্চাটিকে ইনার পাগলামির বলি হতে হয়। যতই হোক এখানে মানুষরূপী বহু জানোয়ার রইলেও ইনার মতো ভয়ঙ্কর যা নোয়ার সে ব্যতীত আর কেউ নেই। আর তারা তো হলো এদের হাতের পুতুল। কিন্তু বাচ্চাদের সাথে যত্ন আত্মি মিশিয়ে এত সময় ধরে পার করার পর বাচ্চাদের উপর নার্সদের এখন ভিন্ন রকম মায়া জমে গিয়েছে। যত যাই হোক তারা কখনোই ইনাদের মতো পাষাণ মনে চোখের সামনের কোনো বাচ্চার ক্ষতি হতে দেখতে পারবে না। কিন্তু সমস্যা হলো ইনার পাশে দাঁড়িয়ে থাকা নার্স তথা রিভা মেয়েটা কি করে ইনার কাছ থেকে বাচ্চাটিকে সরিয়ে নিবে। এটা ভাবতেই তো তার গলা শুকিয়ে যাচ্ছে। তবুও অনেক সাহস করে ইনার উদ্দেশ্যে বলল, ম্যাম, ওকে না হয় আমার কাছে। রিভা নিজের কথাও শেষ করতে পারেনি, বরং এর আগেই ইনা বাচ্চাটার থেকে মুখ সরিয়ে রিভার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, দেখছো না আমরা খেলা করছি। ইনার শান্ত তীক্ষ্ণ কণ্ঠস্বরে রিভা কিঞ্চিত কেঁপে উঠল, আর কিছু বলার সাহস নেই তার। বাধ্য হয়েই দুপা পিছিয়ে গেল রিভা। এদিকে ইনা এবার অলিভার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলেন। এই বলেই ইনা পুনরায় বাচ্চাটার দিকে মুখ ফিরিয়ে ওর সাথে খেলতে লাগলো। এবার এক হাতে বাচ্চাটিকে নিজের সাথে আগলে রেখেছে আর বাচ্চাটির গ্রীবায় অন্য হাতের দু আঙ্গুল দিয়ে বুলিয়ে দিচ্ছে। অলিভার কিছু বলছে না দেখে এবার ইনার চোখ মুখ শক্ত হলো। নীরেট কণ্ঠে নিজেই বলল, আবারও বেঁচে গিয়েছে তাই তো? অলিভার খানিকটা ইতস্ততভাবে বলল, সবকিছুই ঠিক ছিল তবুও মরেনি। ইনা কিছুক্ষণ চুপচাপ রইল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। ওর এই নিস্তব্ধতা সবাইকে ভয় পাওয়াচ্ছে। এর আগেও যতবার ইনা এই ব্যর্থ হওয়ার খবর শুনেছে ততবার ইনা প্রচণ্ড পাগলামি করে তা তাণ্ডব চালিয়েছে। সেসব সময় বহু কষ্টে সবাই ওকে সামলে নিয়েছে। এমনি কখনো কখনো ওকে থামাতে সেন্সলেস করার ইনজেকশন পুশ করতে হয়েছে। কিন্তু এবার ওর এমন প্রতিক্রিয়া কারো বোধগম্য হচ্ছে না। বিশেষ করে অলিভার নিজেই এই বিষয়ে আতঙ্কিত। অলিভার আরো কিছু বলবে এর আগেই ইনা বাচ্চাটিকে নিয়ে হাঁটা শুরু করলো। হঠাৎ বাচ্চাটিকে নিয়ে কোথায় যাচ্ছে তা কেউই বুঝে উঠতে পারল না। অলিভার তড়িঘড়ি করে পেছনে থেকে বলল, ইনা কোথায় যাচ্ছ? ইনা কোনো জবাব দিল না, বরং সে যেতে যেতে হলরুমের দরজার কাছে চলে গেল। ঠিক সেই সময়ে অলিভার আবার ইনার উদ্দেশ্য জোর গলায় বলল, ইনা বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ? পাগলামি করো না বলছি, ওকে রেখে যাও। এবার ইনা চলে যেতে নিয়েও আর গেল না, বরং পেছনে ঘুরে অলিভার সহ বাকি সকলকে দিকে একবার চোখ বুলিয়ে নিল। আর ভাবভঙ্গি একদম স্বাভাবিক, না রাগ না ক্ষোভ। হাবভাব দেখে আগাম কিছুই বোঝার স্কোপ নেই। এমনই এক অদ্ভুত সাইকো সে। ইনা অলিভার দিকে শান্ত নজরে তাকালেও তা অলিভারের কাছে তীক্ষ্ণ চাহনি মনে হচ্ছে। অলিভার নিজেও খানিকটা অস্থির হয়ে গিয়েছে। কি করবে না করবে কিচ্ছু মাথায় ঢুকছে না। এদিকে ইনা খানিক সময় বাদে মাথা নিচু করে বাচ্চাটার দিকে তাকালো। ফুটফুটে চেহারা বাচ্চাটার মুখে এখনো হাসি লেগে রইছে। ওর হাসি দেখে ইনার ঠোঁটের কোণাতেও কিঞ্চিত হাসি ফুটে উঠল। কিন্তু মুহূর্তেই তার চিন্তাভাবনা পরিবর্তন হলো। বাচ্চাটা এখনো হাসছে, কিন্তু এই হাসি তার পছন্দ হচ্ছে না।
বর্তমানে ইনা মোটেও খুশি নয়, তবে বাচ্চাটা কেন খুশি, সে কি ইনাকে দেখে উপহাস করছে? কিন্তু কেন? এবারও সে ব্যর্থ, তাই নিমিষেই ইনার ভাবভঙ্গি পরিবর্তন হয়ে কঠিন হলো। ঠোঁটের কোনায় থাকা কিঞ্চিত হাসিটাও মুছে গেল। ইনা বাচ্চাটার গালে এক হাতে চেপে ধরল। প্রথমে খানিকটা আলতো হাতে ধরলেও মুহূর্তেই সে জোর প্রয়োগ করতেই বাচ্চাটা ব্যথায় গোঙানির মতো শব্দ করে উঠল। এহেন পরিস্থিতি দেখে অলিভার, রিভা সহ বাকি কিছু নার্সও দৌড়ে ওর দিকে ছুটে আসতে নিল। অলিভার জোরে জোরে বলল, ইনা না, ওকে কিছু করো না, তুমি ভুল। তারা ইনার কাছে পৌঁছানোর আগেই ইনা এক হাতে বাচ্চার গালটা ধরে উপরের দিকে শূন্যে তুলল। নিমিষেই বাচ্চার গায়ে পেঁচানো সাদা কাপড়টা নিচে খুলে পড়ল। ছোট বাচ্চা হওয়ায় সেভাবে কাঁদতে না পারলেও তার গঙ্গানির মতো শব্দগুলো নিত্যন্তই করুণ। অথচ ইনার চোখে যেন গভীর শূন্যতা আর হৃদয়ে একটি অস্পষ্ট উত্তেজনা। অলিভার ওর কাছে গিয়ে বাচ্চাটাকে নেওয়ার আগেই ইনা বাচ্চাটিকে শূন্য থেকে সোজা ফ্লোরের মধ্যে আছড়ে ফেলল। নিমিষেই বাচ্চাটির নরম দেহটা ফ্লোরে পড়তেই ক্ষত বিক্ষত হয়ে গেল। নিচে পড়ে শিশুটি কেমন করুণ এক আর্তনাদে চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন বাতাসে মিশে গিয়ে সবার মাঝে স্তব্ধতা তৈরি করল। শিশুটির মৃদু কান্না সকলের কাল বেজে উঠল, কিন্তু সেই কান্না যেন ইনাকে দমাতে পারল না। মেয়েটির ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছে। সবাইকে আরো একবার বিস্মিত করতে সে আরো এক পদক্ষেপ নিল। হাঁটু গেড়ে নিচে বসে বিধ্বস্ত দেহের বাচ্চাটির গলা চেপে ধরে বলতে লাগলো, তুইও মরবি না, তাই না? কেন মরবি না? মরতে হবে, সবাইকে মরতে হবে। ইনার কথা বলার মাঝেই অলিভার যখন ওর হাত ছাড়িয়ে সরিয়ে নিতে চাইল, ঠিক তখনই যেন ইনা আরো বেশি ক্ষিপ্ত হলো। এক ঝটকায় অলিভারের হাতটা ছুঁড়ে সরিয়ে দিল, আর মুহূর্তেই বাচ্চার পা দুটো দুহাতে ধরে কাপড় কাচার মতো শূন্যে তুলে নিচে আছড়ে ফেলল। নিমিষেই বাচ্চার নরম মাথা আর পেট ফেটে গিয়ে নাড়িভুড়ি মস্তিষ্ক বের হয়ে গেল। রক্তের সাথে বাচ্চার পুরো শরীরটা মাখামাখি হয়ে গিয়েছে। এবড়ো খেবড়ো শরীরের নাড়ি, ভুঁড়ি আর মস্তিষ্কের অংশগুলো অত্যন্ত বিশ্রী দেখাচ্ছে। হলরুমের বাকি সব নার্স গার্ডের রুদ্ধশ্বাস অবস্থা। কয়েকজনের চোখে বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। আবার এত হই হুল্লোড়ের আওয়াজে অনেকগুলো বাচ্চা জেগে গিয়ে কান্নাকাটি করছে। বাধ্য হয়েই নার্সদের এমন পরিস্থিতিতেও বাকি বাচ্চাদের সামলাতে হচ্ছে। এদিকে অলিভার ইনার কাছ থেকে উঠে এলো। ওর চোখে মুখে নিস্তব্ধতা। জোরে দীর্ঘশ্বাস ফেলল। তার আর কিছু বলার নেই, এমনটাই হওয়ার ছিল হয়তো। এদিকে ইনা সেই বিভৎস বাচ্চার দেহের এক পা ধরে উঠে দাঁড়ালো। অতঃপর বাচ্চাটির শুধু একটি পা ধরে শূন্যে ঝুলিয়ে নিয়েই সে হলো রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। ইনার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রথের ধারা ফ্লোরে এক বিভৎস আলপনা এঁকে দিচ্ছে। রথে মাখানো বাচ্চাটার কিছুটা মস্তিষ্ক আর নাড়িভুড়ি ফ্লোরে এখনো পড়ে রইছে, আর বাকিটা উল্টো হয়ে শূন্যে ঝুলতে থাকা দেহের সাথে। সঙ্গে ইনার নির্বিকারে হেঁটে চলে যাওয়ার দৃশ্য যেন এক নরকীয় লোমহর্ষক চিত্র। এদিকে ইনা চলে যেতেই অলিভার পাশে রিভা সহ বাকিদের ইশারা করে বলল যেন ফ্লোরটা পরিষ্কার করে দেওয়া হয়। অলিভারের নজর থেকে সবার চোখের কান্নাগুলো এড়িয়ে গেল না, কিন্তু সে তাদের মতোই নিরুপায়। সঙ্গে এক সুস্থ মস্তিষ্কের পাগল কিংবা জানো আরও, যেমন মেয়ে মানুষের দেহের বিশেষ অংশের মাংস খাওয়াটা তার নেশা। যদিও সে এই নেশাকে দমিয়ে রাখতে পারে, কিন্তু সময় সুযোগ হলেই তার এই নেশার বহিঃপ্রকাশ ঘটে। তখন সে চাইলেও এই সুযোগ ছাড়তে পারে না। যেমনটা সে লিজার খেতেও সেই সুযোগ হয়েছিল তার। এছাড়া আরও একটি নেশা হলো মস্তিষ্ক খাওয়া। মানুষের মস্তিষ্ক খেলে যে কুরু কিংবা প্রিয়ন রোগ হয় এটা তার ভালো করেই জানা, কিন্তু তবুও সে এই নেশা ছাড়তে পারে না। খুব নিয়ম করে অল্প একটু মগজ খেয়ে নিলেও তৎক্ষণাৎ সে মনে করে একগাদা অ্যান্টিপ্রিয়ন ড্রাগস নিয়ে খেয়ে নেয়। এছাড়া এই পাপের রাজ্যে কাজ করতে করতে এসবে সে অভ্যস্ত। এই যে কিছুদিন পর পর এতগুলো করে বাচ্চা নির্দিষ্ট গন্তব্যে পাঠাতে হয়, সে এসবের সাথেও আগে থেকেই অভ্যস্ত। সে ভালো করেই জানে এসব বাচ্চার সাথে কি করা হয়, কিন্তু সে তো জানো, আর এত কিছু জেনেও তো দিনের পর দিন সে এসব কাজের লিপ্ত থেকেছে, আর ভবিষ্যতেও থাকতে হবে। এমনকি ভবিষ্যতে হয়তো এর চেয়েও আরো খারাপ কাজ করতে হবে, নিজ হাতেই করতে হবে। তবে সেটাই তো হবে তার পদোন্নতি। অলিভার জানে ইনা এখন কোথায় গিয়েছে। তার মতো সুস্থ মস্তিষ্কের নরখাদক ব্যতীত এখানে আরো একজন রয়েছে, যে সত্যি সত্যি সম্পূর্ণ বিকৃত মস্তিষ্কের একজন নরখাদক। ইনা বাচ্চাটির দেহটাকে নিয়ে একটা কালো কুচকুচে অন্ধকার ছোট ঘরের দিকে এগিয়ে গেল। আশেপাশের সবকিছু কালো কুচকুচে অন্ধকার। শুধুমাত্র ঘরের সামনে একটা নীল রঙের আলোয় পথটা ঠিকঠাক দেখা যাচ্ছে।
ইনা বাচ্চাটির পাটাকে শক্ত করে ধরল। অন্য হাত দিয়ে বদ্ধ দরজার লকটা খুলতেই বন্ধ রুম থেকে অদ্ভুত ভেপসা গন্ধে ইনা চোখমুখ খানিকটা বিরক্তিতে কুঁচকে গেল। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে তার গন্ধে গা গুলিয়ে যেত, অথচ ইনা নির্বিকারে রুমের মধ্যে প্রবেশ করে রুমের নীল রঙের বালোটা জ্বালালো। হালকা একটু নীল রঙের আলোতেই ঘরের কোনায় বসে থাকা এক বিভৎস চেহারার মানুষ তার নজরে এলো। খুব বেশি বয়স হবে না সেই ছেলেটির, অল্প বয়সী যুবক বলা চলে। মাথা গালে পাগলের মতো বড় বড় চুল দাড়িতে পরিপূর্ণ, পরনে শুধু একটা কালো রঙের ছিঁড়া ফাটা প্যান্ট। বাকি রোগা সোগা দেহের হাড় হাড্ডি গুলো যেন দেহ থেকে বেরিয়ে আসছে। শরীরে এক ছটাক মাংস ব্যতীত বাকি সবই যেন হাড় হাড্ডি। কতদিনের অভুক্ত সে তা আন্দাজ করা যাচ্ছে না। শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট ঘা, সেখান থেকে পচা পুচয়ের মতো কিছু সদৃশ্য। এছাড়া আছড় আঘাতেরও কিছু চিহ্ন রয়েছে। ছেলেটি চুপচাপ ঘরের কোনায় ঝিমাচ্ছিল, কিন্তু আচমকা ঘরের আলো জ্বলতেই সে পাগলের মতো ছটফট শুরু করতে লাগলো। অন্ধকারে থেকে সে অভ্যস্ত। সপ্তাহে যখনই সে এইখানে আলোর দেখা পায় তখনই সে পাগলের মতো উন্মাদ হয়ে যায়। এমনিতেও সে একজন পাগল, এক উন্মাদ নরখাদক সে। বিভৎস চেহারার ছেলেটি এই ঘরের কাউকে দেখা মাত্রই ওর দিকে হামলা করার জন্য ছুটে আসতে চাইল, কিন্তু যখনই ইনার দিকে তাকালো তখনই কিছুটা চুপসে গেল সে। গুটিয়ে নিল নিজেকে। ইনাকে হামলা করার মতো সাহস তার মতো নরখাদ কেরো নেই। কোনো এক অদ্ভুত কারণে সে ইনার কাছে ফুটবল। ইনা তাকে যাই বলে সে ঠিক তাই করে। সে ইনাকে যতটা ভয় করে তার চেয়েও বেশি সে ইনাকে পছন্দ করে। ছেলেটি খেয়াল করে দেখল ইনার হাতে মানুষের দেহ খতন ঝুলছে। নিমিষেই তার চোখে মুখে হাসি ফুটে উঠল। এত কিছুর মাঝে সে এটা খেয়াল করতেই তো ভুলে গিয়েছে। সে দৌড়ে ইনার কাছে আসতে চাইলে ইনার কিছুটা সামনে এসে তাকে থেমে যেতে হলো। পায়ে তার মোটা শিকল বাঁধা, চাইলেও সে আর ইনার একদম কাছে যেতে পারবে না। ছেলেটি ইনার দিকে বাচ্চাদের মতো করুণ চোখে তাকালো। যত যাই হোক, একগাদা চুল দাড়ির মধ্যে দৃশ্যমান একজোড়া চোখ নিত্যন্তই মায়াবী। সেই চোখজোড়া ইনার দিকে প্রগাঢ় আকুতি নিয়ে তাকিয়ে রইছে। ইনা কিঞ্চিত মুচকি হাসল। মুচকি হেসে নিজে থেকে এগিয়ে গিয়ে ছেলেটির উস্কখুস্ক চুলে পূর্ণ মাথায় কয়েকবার আলতো হাতে হাত বুলিয়ে দিল। ছেলেটিও কেমন যেন নিজেকে গুটিয়ে নিল ইনার সান্নিধ্যে। কিছুক্ষণ সময় পর ইনা ছেলেটির মাথা থেকে হাত সরিয়ে অন্য হাতে থাকা বাচ্চাটার দেহ ছেলেটির সামনে উঁচিয়ে ধরে মুচকি হাসল। ছেলেটিও একগাল হেসে ইনার হাত থেকে বিভৎস দেহটা এক প্রকার পাগলের মতো ছিনিয়ে নিয়ে পুনরায় ঘরের কোনায় গিয়ে বসে পড়ল। এখন আর সে ইনাকেও চিনবে না। সবার আগে পেটের খিদে, ওটা মিটে গেলে বাকি সব। তরতাজা ছোট্ট মানব দেহের কচি নরম মাংস। নিমিষেই ছেলেটি বাচ্চাটার কচি হাতটা কামড়ে দেহ থেকে ছিঁড়ে ফেলল। অতঃপর পাগলের মতো একে একে দেহের বাকি সব অংশগুলো কামড়ে ছিঁড়ে নিয়ে খাওয়ার সুবিধার্থে ছোট ছোট অংশ করল। হিংস্র মানবের দাঁতের প্রতিটি কামড়ে রতে মাখানো কচি মাংসে নিমিষেই দেবে গিয়ে হালকা টানেই ছিন্ননবী অচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বাচ্চাটির বুকের চামড়া মাংস মুরগির মতো টেনে চড়ে ছোট্ট কলিজাটা হাতিয়ে বের করল সে। তরতাজা কাঁচা লিজাটা কয়েক কামড়েই ছিন্ন বিচ্ছিন্ন করে চিবিয়ে খেয়ে নিল। বাচ্চাটির হাতের ছোট্ট ছোট্ট নখগুলো কবুতরের হাড় মাংসের মতো কর্মর করে কামড়ে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। হাতের বড় বড় নখগুলো দিয়ে বা ওচার দেহের না রিভুরি গুলো এতক্ষণ ছিন্নভিন্ন করে মাংস থেকে সরিয়ে নিয়েছে। এসব সবকিছুই নির্বিকারে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলই না। যথারীতি বাচ্চাটার রত লেগে থাকা হাত দুটো দিয়ে নিজের মুখে একবার ঘষে নিয়ে নিজের মুখটাও তাজা রতের আবরণে সাজিয়ে তুলল। অতঃপর নিজের বুকে দুহাত গুজে দীর্ঘ শ্বাস ফেলল। মুহূর্তেই তার শান্ত চোখজোড়ায় তীব্র আগুন জ্বলে উঠল। রুক্ষ স্বরে বলতে লাগলো, আমি বলেছিলাম ভিকে, আমি তোমায় কখনোই ছাড়ব না। তুমি যে আগুন জ্বালিয়েছিলে সে আগুন এই পুড়ে ছাই হয়ে যাবে তোমার নাম পরিচয়। আমি শুধু সেই মুহূর্তেরই অপেক্ষায় রয়েছি। তোমার মরতে হবে ভিকে, তোমায় মরতে হবে। তোমার জন্য সব হারিয়েছি আমি, সব হারিয়েছে আমার প্রিয়জন। এই সব কিছুর হিসেব দিতে হবে তোমায়। এই ইনায়ার হাতেই তোমায় মরতে হবে। তোমার সৃষ্টিতে তুমি নিজেই ধ্বংসের বীজ বুনেছ। এবার সেই বীজ সফল আমি ছুঁয়ে দেখব। দেখব তোমার করুণ সমাপ্তি। সময়ের গতিপথ যেমন কখনো থেমে থাকে না, ঠিক তেমনি আমিও থাম না। জীবন আবারও তোমায় আরেকটি সুযোগ দিয়েছে হয়তো, কিন্তু আমি দিচ্ছি না। যেভাবেই হোক তোমার গল্পের শেষ অধ্যায় আমি নিজ হাতে লিখব। চলবে।